সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবনে। সাথে আছি আমি তাহনিয়া ইয়াসমিন। আপনারা জানেন, আমার ভুবন এই আয়োজনটির মধ্য দিয়ে আমরা মূলত চেষ্টা করি একজন আলোকিত মানুষের জীবনের গল্প জানতে, তার সফলতার গল্প জানতে, তার স্বপ্ন পূরণের গল্প জানতে। আলোকিত মানুষরাই মূলত আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক। কাজেই তাদের আলোকিত জীবনের গল্প জানার মধ্য দিয়ে আমরা মূলত নিজেদেরকেই অনুপ্রাণিত করতে পারি। এরই ক্রমধারায় আজকে জীবনের গল্প বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়। রবীন্দ্রনাথের গানে নিবেদিত এই শিল্পী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষক। অনিমা রায়, আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? খুব ভালো, ধন্যবাদ। আমাদের বিভাগটি শুরুতে নাট্যকলা ও সঙ্গীত বিভাগ ছিল, কিন্তু এখন একেবারে আলাদা। আমরা স্বতন্ত্র সঙ্গীত বিভাগ এবং আমি তার সহকারী অধ্যাপক। অনেক ধন্যবাদ সুন্দর কিছু কথা দিয়ে শুরু করবার জন্য। সফল কতটুকু হতে পেরেছে জানি না, সফলতার মাপকাঠি আসলে কোথায় আমরা কেউ বলতে পারি না। চেষ্টা করছি নিজেকে ভালো রাখবার গান দিয়ে, এবং আমার গান দিয়ে যদি আরেকজনের মন 2-3 মিনিটের জন্য একটু ভালো হয়, এটাই মূলত আমার সার্থকতা। এটুকু শুধু চেষ্টা অব্যাহত রেখেছি। ধন্যবাদ। আমরা প্রথমে আপনার সঙ্গীতাঙ্গনে প্রবেশের শুরুর কথাটাই জানতে চাইবো। একেবারে যদি বলেন যে এইভাবে, যেভাবে আপনার সামনে আমি বসে আছি, শিল্পী অনিমা রায়, এর প্রবেশ আসলে কিভাবে কখন হয়ে গেল বুঝতে পারিনি। চেষ্টা করেছিলাম সবসময় সঙ্গীতের কর্মী হতে, যেন যথার্থ কর্মী হয়ে সংস্কৃতির এই যে একটা বলয় রয়েছে, যেখানে উত্থান পতন, সর্বক্ষণিক একটা শঙ্কা, যে বাঙালিত্ব না ঘুচে যায়, বাঙালিত্ব না হারিয়ে যায়। কারণ কি, যে যে শিক্ষকদের আমি পেয়েছি জীবনের শুরুতে, আমি বলবো আমি অনেক সৌভাগ্যবান সে অর্থে। কারণ তারা এই সংস্কৃতিকে, আমাদের বাংলাদেশকে শুধু নিজেকে প্রতিষ্ঠার উদ্দেশ্যে দেখেননি, দেখেছেন দেশকে ভালোবেসে শিল্পীর দায়িত্ববোধ থেকে। কারণ সেই ক্লাসে যে কথাগুলো বলতো, সেই কথাগুলো মনের মধ্যে গেঁথে যেত যে আমিও তাদের মতো একজন হতে চাই, দেশকে সেবা করতে চাই, যদি হয় তো আমার গান দিয়ে। ঈশ্বর সেই তার খানিকটা সুযোগ করে দিয়েছেন। আমার গুরু ছিলেন মিতা হক, তিনি এখন প্রয়াত। শিখেছি নীলুফার আপার কাছে, নীলুফার ইয়াসমিন, তাকে আমি বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। মৃদুলকান্তি চক্রবর্তী, তিনি প্রয়াত। তাদের নামটাই বলছি কারণ বলছেন শুরুর গল্প। এই প্রতিটি মানুষের অনেক অবদান রয়েছে। আজকের আমি যতটুকু অনিমা রায় তা বলবার পিছনে, বয়দুল দাদুর কথা না বললে একেবারেই নয়। কারণ দাদু একটি বটবৃক্ষ, যে ছায়াতলে আমরা সকলে ছিলাম। আর আজকে আমরা সত্যি অর্থেই যারা রবীন্দ্রনাথকে, কেবল রবীন্দ্রনাথকে ভালোবেসে চলেছি, তারই আশ্রয়ের খানিকটা সুযোগ হয়েছিল বলে হয়তোবা। অনেকেই বলে রবীন্দ্রনাথের গান গেয়ে কতটুকু প্রাপ্তি রয়েছে, কতটুকু যোগ হবে জীবনে। কিন্তু আমি মনে করি সেদিন যে বিশ্বাসটুকু নিয়ে আমি এগোতে শুরু করেছিলাম, যদি গাই তো শুধু রবীন্দ্রনাথের গানই গাইবো। কারণ এ তো অবগাহনে যে নিজের যে মুক্তি রয়েছে, নিজের আত্মিক যে শান্তির জায়গাটি সৃষ্টি হয়, তা বোধহয় অন্য কিছু তো সম্ভব নয়। যে কারণে শুধু রবীন্দ্রনাথের পথকেই বিশ্বাস করে পথ চলেছি, এবং এতটুকু ঠকিনি আমি। যেটা বলেছেন সফলতা, আমি সত্যি অর্থে খুবই একজন সফল মানুষ সেই অর্থে, কারণ আমি একজন সুখী মানুষ। রবীন্দ্রনাথ কাউকে হারতে শেখায় না, প্রতিদিন কি করে জিততে হয় সেই পথটা তিনি রচনা করতে শিখিয়ে দেন অনজরি। তাই সত্যি অর্থে আমি সফল মানুষ। আপনার এই কথার সাথে যোগ করব, রবীন্দ্রনাথের বাহিরে গান গাওয়া হয়েছে কিনা অন্য কোনো ধারার? রবীন্দ্রনাথের ৩ কবির গান করি, অতুল প্রসাদ, জেলা রজনীকান্ত, সেই সমসাময়িক কালের যে সকল কবিরা রয়েছে। কারণ রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম এসে আমি বলবো পঞ্চপাণ্ডবের যে একটি যাত্রা ছিল, তার শেষ পাণ্ডব হচ্ছে আমি বলবো কাজী নজরুল ইসলাম। তাদের গানের মধ্যে একটি বৈশিষ্ট্য তো রয়েছেই, যে গানের সুর এবং বাণী দুটোই তাদের রচিত, এবং প্রত্যেক রচয়িতার, সৃষ্টিকর্তার এই গানগুলো এক একটা বৈশিষ্ট্য রয়েছে। নজরুলের গানের একরকম, রবীন্দ্রনাথের একরকম, আমরা সকলেই জানি। এবং মাঝখানে যে ৩ কবি, তাদের গানেরও কিন্তু এক এক রকম বৈশিষ্ট্য রয়েছে। সুতরাং এই যে বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তুলতে অন্যরকম একটা আনন্দ রয়েছে। যেমন যখন রজনীকান্তের গান গাই, তখন মনে হয় যে আহা, ইনি রজনীকান্ত সেন, তার গান এত সুন্দর। আবার অতুল প্রসাদ জেলরা ঠিক তেমনি। যেদিন আমি ৩ কবির গান করি, সেদিন আমি একেবারে রবীন্দ্রনাথ ঠাকুর গান। কারণ রবীন্দ্রনাথে প্রবেশ করলে আমার আর কোনো কিছু হয়ে উঠবে না। যে কারণে যখন
এই ৩ কবির বাইরে ওভাবে আর আসলে এখনো ইচ্ছা হয়নি। অনেকেই যে বলেনি তা না। প্লেব্যাক এর জন্যও বলেছে। এমনিতেও অনেক সুর রচয়িতা বা আ কথা সাহিত্যিকরা বলেন যে কিন্তু এখনো পর্যন্ত না আমি মনে করি যে ঠিকঠাক মতো তো রবীন্দ্রনাথকেই পাওয়া হলো না। ঠিকঠাক মতো প্রকাশ করতে পারিনি যতটুকু চাই আসলে। আরেকটু সময় নিতে চাই। যদি অন্য কোনো গান, অন্য আ আ আমার কণ্ঠের সাথে, আমার সুরের সাথে যাবে এমন কোনো গান যদি আসলে পাই হয়তো গাইবো। কিন্তু এখনো মনে হয় আমার সময়টা হয়ে ওঠেনি। আচ্ছা, এখনো আপনি রবীন্দ্রনাথেই থাকতে চাচ্ছেন। একদম, হ্যাঁ। আমি জানতে চাচ্ছিলাম, আপনি তো রবীন্দ্র চর্চা করছেন, বাংলাদেশে রবীন্দ্র চর্চার ক্ষেত্রটা কিরকম, এই বিষয়ে একটু ভালো, বলবেন। ভীষণ ভালো। আমরা আসলে রবীন্দ্রনাথকে আ অনেক শ্রদ্ধা করি। আমরা জানি তিনি শ্রদ্ধার আ বিষয় অবশ্যই। বলেই আমরা সকলে বিশ্বাস করি এবং যে কারণে রবীন্দ্রনাথকে নিয়ে কিছু করতে গেলে যেমন সিনেমার গান বলেন, সিনেমাতে ব্যবহার করতে গেলেও অনেক ভেবে চিন্তা করে বাংলাদেশের যারা ডিরেক্টর রয়েছেন, আ আ যে হুম। মানুষটি রবীন্দ্রনাথের গান গায়, তারও খানিকটা একটু টেনশন থাকে। কারণ রবীন্দ্রনাথকে আমরা এমন একটি জায়গায় রেখেছি, বিশেষ করে যারা রবীন্দ্র চর্চা করি তারা, যে কারণে যথেচ্ছাচার রবীন্দ্রনাথকে নিয়ে করা যায় না। যদি কেউ করেও ফেলেন সময়ের দাবিতে, সময়ের স্রোতে, সে কিন্তু আবার নিজেকে উম বুঝে নেন, গুটিয়ে নেন যে এই পথে মানে এদিক ওদিক করবার কোনো উপায় নেই। কারণ যথার্থ রবীন্দ্রনাথকে উপস্থাপন করলে একমাত্র লোকে নেবে। অন্যথায় ছুঁড়ে ফেলবে। এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত। স্বাভাবিকভাবে কি আসলে রবীন্দ্রনাথ বা এই পঞ্চকবির কথাই বলি, এরা আসলে এত সমৃদ্ধ, নিজেদের জায়গা থেকে তারা এত উন্নত, এখানে কি ভাঙা গড়ার কিছু নেই আমাদের হাতে। তারা নিজেরাই বুঝে শুনে সুর আরোপ করে গেছেন, কতটুকু বাদ দিতে হবে, কতটুকু সংযোজন করতে হবে। এই পরিমিত বোধের চরমে রয়েছে আসলে এই পঞ্চকবির সুর সৃষ্টি এবং কথার সম্মিলন। যেখানে এই গানগুলো যারা গাইছেন এখন তারা বুঝে গেছেন এখানে কিছু করবার নেই। অনেক চর্চা করে অনেক আমি বলব ক্লাসিক্যাল চর্চার মাধ্যমে গলা তৈরি করেই এই সকল গান গাইতে হবে। কারণ বলেছি শুরুতেই এই সকল গানের একেকটি করে বৈশিষ্ট্যতা রয়েছে। একজন যে নজরুল সঙ্গীত গাইছে হুট করে চাইলেই সে রবীন্দ্রনাথের গানের স্ট্যান্ডিং নোটে পৌঁছতে পারবে না। আবার যে হুম। সহসা এতদিন পর্যন্ত স্ট্যান্ডিং নোট রবীন্দ্রনাথের গানের যে একটি স্বরের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার যে একটি কম্পনবিহীন একটু দাঁড়িয়ে থাকার যে একটি চেষ্টা বা আ সুরের থেকে কথার গুরুত্বটাকে বেশি দিয়ে কথাটাকেই শুধু বলে যাওয়ার যে একটু অভ্যাস, এটা হঠাৎ করেই বদলে হুম। যাবে না। নজরুলের গানে সুরের কালোয়াতি বেশি। রবীন্দ্রনাথের গানে যেমন কথাটাকে প্রাধান্য দিয়ে সুর যতটুকু বলা যায়, সুর যতটুকু সহায়তা করে চলে। সুতরাং এই গানগুলো যেহেতু চর্চার সাপেক্ষ, আ আ তৈরি হতে হয় নিজেকে। সেক্ষেত্রে আমি বলি এখনকার প্রজন্ম বাবা-মায়েরা অনেক সচেতন। তারা জানেন শেকড়ের সাথে বেঁধে রাখতে হলে বাংলা গানের সাথে বেঁধে থাকতেই হবে। সে কারণে নিঃসন্দেহে। দিনকে দিন রবীন্দ্রনাথ, নজরুল এই সকল কবির গান আরো বেশি আমি বলব জনপ্রিয়তা পাচ্ছে এবং প্রাসঙ্গিক হয়ে উঠছে আমাদের ঘরে, ঘরে। ধন্যবাদ। আমরা জানি যে সিনেমায় রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন আপনি, এবং একই সিনেমায় একাধিক রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন। এই সম্পর্কে একটু বলবেন আমাদের দর্শকদেরকে। হ্যাঁ, শ্রাবণ সন্ধ্যায় যে হুম। সিনেমাটি মিলন মিলন স্যারের গল্প অবলম্বনে আ আ আব্দুস সামাদ খোকন অনেক গুণী ডিরেক্টর। আমি খুব আনন্দিত আসলে এই সিনেমাটি অন্যান্য সিনেমায় গান করা হয়েছে। ইন্ডিয়াতে পরমব্রত রায় মাসুদের মুরারি রক্ষিত ডিরেকশনে অত্যন্ত সফল একটি সিনেমা হচ্ছে 'রিইউনিয়ন'। আমার যে সিনেমাটি ১ম প্রকাশ পায় আরকি, রিলিজড হয় সেটা হচ্ছে 'রিইউনিয়ন' কলকাতার সিনেমা। তারপরে আরো রয়েছে 'ভালোবাসার প্রজাপতি', 'অমানুষ' এখনো প্রকাশিত হয়নি। এরপরে হচ্ছে আ 'প্রিয় কমলা', আরো 'লিডার', মৌসুমী আপা অভিনীত। এ সকল সিনেমাতেও করা হয়েছে একটি করে গান। কিন্তু এই আচ্ছা। ১ম যেখানে রবীন্দ্রনাথের গানকে ঘিরেই আসলে এই সিনেমাটি। নায়িকা দিঘির লিপে যে গানগুলো যাবে মূলত হয়তো কোনটা ২ লাইন, কোনটা ৪ লাইন, কোন ২ টি গান সম্পূর্ণ রয়েছে। সেই সবগুলোই নায়িকার কন্ঠে আমার দেয়া। সেক্ষেত্রে আমি বলব নিঃসন্দেহে আমি একটি বড় সুযোগের অধিকারী হয়েছি। ডিরেক্টরকে এবং এর সাথে জড়িত সকলকে আমি আমার কৃতজ্ঞতা, আমি আমার শুভকামনা প্রকাশ করছি। জি। অনেকক্ষণ কথা শুনলাম। এবার একটু গান শুনতে চাইবো আপনার কাছ থেকে। হ্যাঁ, নিশ্চয়ই গানের মানুষের অন্য কথা কেউ শুনতে চায় না জি। বেশিক্ষণ। ঠিক আছে গান গাচ্ছি। অবশ্যই গান গান দিয়ে শুরু করুন। ভালোবেসে সখী
নিভৃতে যতন আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তার কি শিখো তোমার চরণ মঞ্জরে, ভালোবেসে সখী নিভৃতে যতন আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনকনে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। অসাধারণ। রবীন্দ্রনাথের মতো এত শুভ্র, কানের আরাম লাগে একটা শব্দ আছে না, চোখের আরাম কানের আরাম। রবীন্দ্রনাথের গান কানের আরাম দেয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর মনে হয় এই গানটি আমার সহ আমাদের দর্শক সবারই অনেক পছন্দের একটা গান। এই গানটা নির্বাচন করার জন্য ধন্যবাদ ম্যাম। সেটাই আসলে কি, যতটুকু আমি যা কিছু সবই আপনাদের জন্য, বা আমি বলবো আমার শ্রোতা যারা রয়েছেন। আমি সবসময় যে কোনো লাইভে যখন শ্রোতাদের অনুরোধ আসে আমি আমার তালিকার কথা ভুলে যাই, কারণ মনে হয় কি যে ওই একটি মানুষকে যদি আমি এতটুকু যে বললেন আরাম, মনের আরাম দিতে পারি, তাহলে বোধহয় আমার এই যে আজকের বসাটা যথার্থ, বা আমার কাজটি যথার্থ হলো। সেক্ষেত্রে আমি চেষ্টা করি সবসময় আমার নিজের প্রশান্তি তো বটেই, কারণ যখন আমি দেখি আমার শ্রোতারা সন্তুষ্ট, তারা প্রশান্ত হচ্ছেন, তখন আমার শান্তি অনায়াসেই হয়ে যায়। আপনার রবীন্দ্রনাথের গান নিয়ে পরিকল্পনার কথাটা জানতে চাইবো। আপনি আগামীতে কি করতে যাচ্ছেন? পরিকল্পনা বলতে আসলে খুব বেশি পরিকল্পনা করে যে আমি খুব একটা বেড়ে উঠি তাও না, খুব একটা প্ল্যান করে চলতেও পারি না, চলিও না। তবে আমার একটি প্রতিষ্ঠান রয়েছে সুরবিহার সঙ্গীত অঙ্গন পাঠশালা, এর 2005-এ শুরু হয়েছিল, প্রায় 16 বছর হয়ে গেল। এটা নিয়েই এখানে ছোট ছোট বড় অনেক, এবং এখন করোনার কারণে অনলাইনও শুরু হয়েছে, এখন অনলাইন অফলাইন দুটোই চলছে। দেশের বাহির থেকে অনেক দেশ থেকে সংযুক্ত হয় এবং আমার দেশের মধ্যে বহু এলাকা থেকে সংযুক্ত হয়। এই প্ল্যাটফর্মটাকে আমি আর একটু বড় করে ভাবনা রয়েছে। কারণ কি আমরা কেউ আসলে চিরস্থায়ী নয়, চলে যায় এক সময়, দিন সফলে শেষ হয়। যেন কিছু শিক্ষার্থী তৈরি করে যেতে পারে যথার্থ, যারা আসলে আমি যে ভাবনাটাকে নিয়ে রবীন্দ্রনাথকে লালন করি, সাধন করি, তেমনি করে যেন পরবর্তী প্রজন্মেও কেউ কেউ, আমি যেমন আমার গুরুদের মুখের বাণীকে সম্বল করে পথ চলতে শিখেছি, তেমন যদি দু একজন মানুষও তৈরি করে যেতে পারি, তাহলে হয়তো খানিকটা এই যে চেষ্টা, যে টিকে থাকার যে আমরণ সংগ্রাম করে চলেছি, হয়তো ওদের মধ্য দিয়ে খানিকটা হলেও সেটা পূরণের আশ্বাস পাবো। এই একটি বিষয় যে আমি প্রতিষ্ঠানটাকে, আমার সুরবিহার সঙ্গীত অঙ্গন পাঠশালা স্কুলটাকে একটু বড় আকারে ধারণ করবার চেষ্টাটা করছি বা করব। কারণ এখনো আমার মনে হয় নিজেকে তৈরি করা, নিজের গান, স্কুলটা তো চলছে, ঈশ্বরের কৃপা যথেষ্ট ভালো ভালো শিক্ষক আমি পেয়েছি, তাদের সাহচর্যে এই প্রতিষ্ঠান 16-17 বছর ধরে চলা অনেকটা ব্যাপার। এই হচ্ছে বিষয়। গান
শুদ্ধ রবীন্দ্রনাথকে শুদ্ধভাবে যাতে চর্চা করে পরবর্তী প্রজন্ম। কারণ কি আমরা বিকৃত জিনিস শুনতে শুনতে একসময় বিকৃতটাই শুদ্ধ বলে মনে হয়, অনেক সময় দাঁড়িয়ে যায়। যেন এই জায়গা থেকে বেরিয়ে রবীন্দ্রনাথের গানকে নিয়ে যেন কেউ আসলে আমরা যথেচ্ছাচার করতে না পারি। ঠিক আছে, সঙ্গীত আয়োজনে যদি আধুনিকায়ন সেটা আমিও করি, কারণ আমি মনে করি আমি এই প্রজন্মের একজন শিল্পী। আমি কখনোই আজ থেকে 20 বছর আগে যেরকম সঙ্গীত আয়োজন হতো সেই সঙ্গীত আয়োজন রবীন্দ্রনাথকে উপস্থাপন করবো না, কারণ আমি সবসময় চাই প্রজন্ম থেকে প্রজন্মকে রবীন্দ্রনাথকে ভালোবাসবে, প্রজন্ম রবীন্দ্রনাথকে নেই। কারণ এই প্রজন্মের ছেলে মেয়েরা রবীন্দ্রনাথকে যেভাবে ভালোবেসে গ্রহণ করবে, তার মানে তারাও চেষ্টা করবে তার পরবর্তী প্রজন্ম রবীন্দ্রনাথকে এভাবেই নেবে। সেই একটা চেষ্টা আমার সবসময় থাকে। সুতরাং প্রজন্মের জন্য গান গাইতে চাই, গাইবো, এবং তারাও যেন আমরা এই যুগের শিল্পীরা যারা রবীন্দ্রনাথকে ভালোবেসে একেবারে পাগলের মতো ভালোবেসে গান করে চলেছি, তেমনি করে যেন তারা শ্রদ্ধা ভরে রবীন্দ্রনাথের গানের মর্ম বাণীতে পৌঁছে অবগাহনের যে একটি স্তর জায়গা রয়েছে। আসলে আমি মনে করি মানুষকে স্থির হতে শেখায় রবীন্দ্রনাথ। মেডিটেশন, রবীন্দ্রনাথের গানই এক একটা মেডিটেশন। ওর মধ্যে প্রবেশ করলে একটি গল্প, ছবি কতভাবে যে দেখা দেয়। সুতরাং যখন মানুষ এই চর্চার মধ্যে দিয়ে যাবে, তখন আসলে এই যে আমাদের এখন ফেসবুকিং বা এই যে একটা সোয়েপিং এর যে একটা অস্থিরতা রয়েছে, নিশ্চয়ই পরিবর্তনটা আসবে। আবার কিছুদিন পর পর তো আমাদের অবস্থার পরিবর্তন হয়। হয়তো এই রবীন্দ্রনাথ, নজরুল, এই আমাদের বাংলা গান, এরাই হয়তো আমাদের উত্তরণের পথ দেখাবে। আমার নিশ্চয়ই সেই প্রত্যাশায় আছি। একদম। আর সঙ্গীতাঙ্গন থেকে শুরু করে সাহিত্যের প্রতিটা ক্ষেত্রেই আমরা এখনো অবধি মনে হয় রবীন্দ্রনাথ ছাড়া কল্পনা করতে পারি না। তার এত বিস্তার প্রত্যেকটা ক্ষেত্রে, আর সবকিছুই এত মনোমুগ্ধকর। ম্যাম, আমরা জানতে চাইবো আপনার অ্যালবাম সম্পর্কে। আপনার রবীন্দ্রনাথের উপরে গানের অ্যালবাম আছে এবং সর্বশেষ অ্যালবাম সম্পর্কে আমাদেরকে বলবেন। অ্যালবাম রয়েছে আমার 7-8টা বোধহয় আছে। কলকাতা থেকে 2টো, বাংলাদেশ থেকে 7টা মূল সম্পূর্ণ। এখন আসলে অ্যালবাম শব্দটা শুনলে না কেমন যেন কষ্ট লাগে, আফসোস লাগে। কারণ কি এক একটি অ্যালবাম করা হচ্ছে মানে অনেকটা লম্বা জার্নি। একটা অ্যালবামে 8-10টা গান থাকবে। প্রতিটা গানের সাথে মানে এই চর্চা, আয়োজন সবকিছু মিলিয়ে যে একটা অন্যরকম একটা প্রিপারেশন থাকে প্রতিজন শিল্পীর। এখন আসলে এই ইউটিউবের যুগে ওই একটি গানের অর্ধেকটা নিয়ে যায় হচ্ছে রেকর্ডিং, বাকি অর্ধেকটা ভিডিওগ্রাফি কিরকম করে লোকে কিভাবে দেখবে এই চেষ্টাতেই আসলে শিল্পীদের অনেকটা সময় চলে যায়। যে কারণে এখন না গান রেকর্ড করার আগের যে একটা আনন্দ হতো, যে গান একটা রেকর্ড করবো 8-10টা গান, এইরকম এক একটা গান এরকম হবে, এটার কম্পোজিশন ওরকম হবে, সেই আনন্দটা খানিকটা এখন মাঝে গান না রেকর্ড করলে অস্থির লাগে যে অনেকদিন গান হচ্ছে না কিন্তু এখন গান যখনই আমি একটা গান দুটো দ্বিখণ্ডিত হয়ে যায়, খানিকটা শুনবো খানিকটা দেখবো। রবীন্দ্রনাথকে আসলে দেখার কিছু না, যিনি বললেন আপনি মনের আরাম, সেখানে খানিকটা আমার মনের আরামে খানিকটা ব্যাঘাত ঘটে। কারণ রবীন্দ্রনাথ কোনো জায়গায় তার কথার বাণীকে আটকে দিয়ে যাননি। আপনি চোখ বন্ধ করে একটা দৃশ্যপট কল্পনা করবেন, আমি আরেকটা কল্পনা করব। যখনই কিছু একটা আপনাকে বেঁধে দেওয়া হলো, একটা চিত্র, একটা চলমান কিছু ছবি বা দৃশ্য, তখন কিন্তু আপনার সেই ভাবনার জায়গাটাকে তালাবদ্ধ করে দিলাম। আমি আপনার কিছু ভাবতে পাবেন, আমি আপনাকে যা ভাবাচ্ছি, যা দেখাচ্ছি, আপনি ওখানটাতেই থাকতে হবে। এইখানটাতে রবীন্দ্রনাথের গানের মিউজিক ভিডিও একটা বড় বাধা। আর এখনকার যে সময়, মানে কোনো না কোনো ভাবে মিউজিক ভিডিও একটা করতে হবে বা করা উচিত, এই একটা চরম রকমের দোলাচলে রয়েছে আমরা যারা রবীন্দ্রনাথের গান গাই তারা আসলে। সে কারণে নতুন অ্যালবাম যে করব সেটা নিয়ে একবার হই যে না, গান তো করতে হবে, কারণ নতুন গান না এলে আমার অস্তিত্ব কোথায়। আবার মনে হয় যে এই একটি গান করেই আমি 1 বছর পর একটি গানের, এই আগে যেমন খুব অল্প সময় আমি প্রতি বছর একটি করে 8-10 বছর আমার 8-10টার মতো অ্যালবাম টোটালি হয়ে গেছে ভারত বাংলাদেশ মিলে। আর এখন যে গত 2-3 বছরে কিন্তু সেরকম অ্যালবাম, পুরো অ্যালবাম, সম্পূর্ণ অ্যালবাম মানে 8-10টা গান সেরকম হচ্ছে না। বিকজ অফ ওই যে যারা স্পন্সর করছে তাদের মধ্যেও খানিকটা যে একটি গান করলে, কারণ আসলে একটি গানের পিছনে ভিডিওগ্রাফিতে তো একটা খরচের একটা ব্যাপার রয়ে গেছে সবকিছু মিলে। ওই কারণেই একটুখানি কোথায় যেন একটা উদাসীনতাও সৃষ্টি হয়েছে। তবে অ্যালবাম নির্ভরশীল গান যেটা, ওটার তুলনা হয় না, মানে ওটাই আসল শিল্প। আসলে অ্যালবাম 8-10টা গান থাকবে, মানে আমরা
হেডফোনে শুনি বা গান গাড়িতে শুনি বা যেটাই শুনি না কেন, তার আবেদন বা নিবেদন অন্যরকম। প্ল্যান রয়েছে আবার খুব দ্রুত হয়তো ২-১টি গান জন্যই যেতে হবে। কারণ সেভাবে ৮-১০টা গানের প্ল্যান এখন আর আসলে কেউ স্পন্সররা সেভাবে এগোতে চায় না বা করতে চায় না। তারা চায় না একটি করে গান রিলিজ দিতে। এই হচ্ছে বিষয়। আফসোসের জায়গা ওখানেই যে অ্যালবামের সেই আগের আরামের, আনন্দের জায়গাটা কোথায় একটা খামতি ঘটেছে। আপনার এই কথা থেকে আমার যেটা মনে হচ্ছে, আমরা যখন হেডফোনে বা শুধু একটা গান যখন শুনছি রবীন্দ্রনাথের, তখন একটা দৃশ্যায়ন, একটা কল্পনা আমরা নিজেরাই করতে পারছি, আমরা যারা শ্রোতা আছি, বা তাই একটা না? শিল্পী যখন ওই গাচ্ছেন। গল্পের নায়িকা কিন্তু আপনি নিজে হয়ে যান। তাই না? যে গানটা হ্যাঁ, শুনছি মনে ওখানে অবশ্যই। আমি রয়েছি। হ্যাঁ, হ্যাঁ। একদম ক্যারেক্টার আমি নিজে হয়ে যাচ্ছি, কল্পনা আমার নিজের থাকছে, এটাই তো কিন্তু স্বাধীনতা শিল্প। থাকছে। যখন একদম। আমার সামনে একটা অভিনীত একটা, একদমই ঠিক আপনার কথাটা, খুব আমি নিজে খুব কানেক্ট করতে পারছিলাম। এখন সচরাচর আমরা যেটা দেখি, আমরা কিন্তু ওইটার উপরেই বিশ্বাস যে হ্যাঁ এটাই, একদম, বা এর বাইরে একটা কাঠামো করা আছে, এর বাহিরে আমরা যেতে পারছি না। আমাদের একদম, একদম, কল্পনাটাও ওভাবে আর বিস্তৃত হচ্ছে না। আমার মনে হয় এটা একদম। যেমন আমাদের জন্য হ্যাম্পার, অবশ্যই শিল্পী হিসেবে আপনাদের জন্য। আপনারা খুব প্রচুর। সহজে কল্পনা করতে পারবেন, আপনারাও কল্পনার জগতে যেভাবে ভাবছেন ওভাবেই তো গানটা গাইবেন, তাহলে না পুরো মেসেজটা আমরা পাবো। একদম। ধন্যবাদ এই বিষয়টা বলার জন্য, খুব রিলেট হুম, করতে হুম। পারছিলাম ম্যাম আমি। ধন্যবাদ। উম, গান ছাড়া আপনার ভাবনার জগতে আর কিছু আছে কিনা, বা শখের বিষয়টা জানতে চাইবো। অবসর আমার সময় অনেক পেলে শখ। কি করতে ভালো লাগে? আমি আসলে আমি ফ্রি থাকতে পারি না। আমি অনেক কি বলবো? সবকিছু আমার ভালো ব্যস্ত? লাগে করতে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। ব্যস্ত বলবো না। আমি আসলে ব্যস্ততা কিভাবে হয়ে যায় সেটাও জানি না। কিন্তু আমার কিছু না কিছু করতে হবে। এই হচ্ছে টাইপের। এখন যেমন আমি আ একটু আমার স্কুল তো রয়েছে। আমার প্রচুর হুম গাছ, হুম। আমার গাছের খুব শখ। আ আচ্ছা। ফুল, ফল থেকে শুরু করে সব। আগে ছাদ বাগান করতাম। এখন আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত। সেটা হচ্ছে পুনশ্চ। পুনশ্চ হচ্ছে গোলাপ গ্রামে এটা একটা হলিডে হোম। আ হুম হলিডে হুম। হোম বলতে আ মানে ওটা একটা অন্যরকম করে পুরোপুরি রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন এমন ভাবনা নিয়ে যারাই যাচ্ছে বা যায় এমনটা দেখে না বা দেখার কথা না। কারণ অ্যা জায়গাটার নাম ও বইটির নাম হচ্ছে পুনশ্চ। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের গড়া যে শেষ বাড়ি, সেই বাড়িটির নাম ছিল পুনশ্চ। তারই নামকরণে এটা করা হয়েছে। ওটা নিয়ে আমি খুব ব্যস্ত এখন। কারণ আ তার সবকিছুর মধ্যে আ ছোট্ট একটা শোপিসের মধ্যেও ওটার সাথে আমি জড়িত। মানে আমি অনিমা রায় ব্যক্তিগতভাবে জড়িত। সুতরাং এই দ্বিতল ভবনটির প্রতিটি বিষয়ের সাথে আমি এমনভাবে সম্পৃক্ত, কি দরজা হবে, কি জানলা হবে, কোন জায়গায় কোন গাছ হবে, কোন ডিশে সার্ভ করতে হবে, সবকিছুই আমার তদারকিতে থাকে। সুতরাং এই কাজটি আমি খুব এনজয় করছি। গানের পাশে, গানের পরও যদি কিছু থাকে, তাহলে হচ্ছে আমার সেই পুনশ্চকে গড়বার আপ্রাণ চেষ্টা চলছে। সাথে লেখাপড়াটা চলছে এখনো। কারণ হচ্ছে আমি শিক্ষা ছুটিতে আছি। পিএইচডির গবেষণার কাজ চলছে। এই তাও মূলত পঞ্চগীতি কবির গানে স্বদেশ চেতনা। এই ৫ কবি, যেহেতু আমি এমফিল করেছি রবীন্দ্রনাথের উপরে। আর ৫ কবিকে নিয়ে বাংলাদেশে সেরকম কোনো কাজ নেই। নেই হুম হুম। বললেই চলে। সেক্ষেত্রে আমি এই কাজটিকে নিয়েছি যাতে করে পরবর্তী প্রজন্মে যারা গান নিয়ে কাজ করবে তাদের অনেকটা উপকার হয়। খুব ভালো একটি উদ্যোগ। মানে সময়েও আপনি রবীন্দ্রনাথকে নিয়ে আছেন, অবসর সময়েও আপনি রবীন্দ্রনাথের সাথে আছেন। তাকে একদম। সমৃদ্ধ, তার তার কথা আমাদের সবাইকে জানানোর জন্য সেই চেষ্টাই আছেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমি শেষে একটা কথা শুধু জানতে চাইবো না ঠিক, আপনার কাছ থেকে আপনি বলবেন আমাদেরকে, যারা তরুণ আছে, যারা রবীন্দ্রসঙ্গীত আপনার মতো শিখতে চাচ্ছে, আপনার অনুসারী যারা, তাদেরকে কিছু বলবেন। আ আমার অনুসারী হওয়ার কোনো দরকার নেই। আমি বলব যেন রবীন্দ্রনাথের অনুসারী হয়। তাহলে হুম জীবন হুম। সুন্দর হয়ে যাবে। আমি একটা অতি সাধারণ পরিবারের মেয়ে। অনেকেই হয়তো জানেন আমার জন্ম কেরানীগঞ্জ। মানে কেরানীগঞ্জের জিঞ্জিরা। জিঞ্জিরা জায়গাটার নাম আপনারা সবাই জানেন। ওয়াহিদুল হক দাদু ওই কালিন্দী ইউনিয়নের ওইখানে তার জন্ম। জীবনটা কেমন করে বদলে দিয়েছে রবীন্দ্রনাথ, এটা একটা আমার কাছে অসম্ভব ব্যাপারের মতো। কারণ কি আমার পরিবারে রবীন্দ্রনাথ তো দূরের কথা। মানে কেউ আমি ছাড়া এর আগে কেউ কখনো গানই করেনি। যাই হোক যখন শুরুতেই বাড়িতে অনেক গান শুনতাম, আ যে গানগুলো বাজতো রবীন্দ্রনাথের গান বাজতো। কেমন করে নিজের অবচেতন মনেই রবীন্দ্রনাথের গানের প্রতি একটা প্রেম আমার জন্মে। কারণ ছোটবেলা থেকে আমি খুব গাছ পাগল।
প্রকৃতিকে ভালোবাসি। আমার এখনো আমার যতটুকু স্মৃতি আসে মনে, আমি দেখতাম আমি গাছের সাথে ঘুরছি, খেলছি, কথা বলছি এরকম। পরে বাড়িতে যে গৃহশিক্ষক প্রথম এলেন উনি হচ্ছেন দেবাশিস চক্রবর্তী, ছায়ানটের ছাত্র ছিল। উনি আমাকে রবীন্দ্রনাথের গান শেখাতে শুরু করলেন। এই যে রবীন্দ্রনাথের পথে, এরপরে নজরুল শিখেছি, ক্লাসিক্যাল তো শিখেছি দীর্ঘ সময়। আমার সাধনচন্দ্র বর্মণ আমার আরেকজন সঙ্গীত গুরু। কিন্তু এই যে রবীন্দ্রনাথের পথে হাঁটতে শুরু করার পরে সেই দিনের সেই কেরানীগঞ্জে জন্ম নেওয়া অনিমা রায় আজ একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাথে অসংখ্য মানুষের ভালোবাসা পাওয়ার যতটুকু আমি আজ আছি তার সবটাই কিন্তু রবীন্দ্রনাথ দিয়েছে। কারণ আমি নিজেকে বদলে কেমন করে যেন বদলে গেছি। আমি আর 10টা মানুষের থেকে আলাদা হয়ে গেছি। ভাবনায়, চিন্তায়, মননে, সৃজনশীলতায়। শুধু এই সবই রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব। আলাদা বলতে সেই অর্থে, আলাদা বলতে আমি আপনাদের কারো কাছ থেকে ছিটকে দূরে চলে যাইনি। আমার ভাবনার জগতে যেন কেমন একটা বদল এসেছে। মানে আমি মানুষকে না পারি ধর্ম দিয়ে বিবেচনা করতে, না পারি তার সামাজিক অবস্থান দিয়ে মানুষকে বিবেচনা করতে। আমি শুধু তার মনটাকে খুঁজি, সে কেমন মানুষ, সে কতটুকু ভালোবাসতে জানে, কতটুকু উদার। যখন মানুষের হিসাব নিকাশ জীবনে কমে যায় না, তখন মানুষ এমনিতে হ্যাপি হয়ে যায়, খুশি হয়ে যায়। আর জীবনে সুখ ছাড়া আর কি আছে? আমরা সকল কিছু যে এত কিছু যে দৌড়, এই যে দৌড় আর দৌড়, এই দৌড়ের মূল কারণ কিন্তু আমরা সুখের জন্য চলছি, সুখ চাই, জীবনে আনন্দ চাই। সুতরাং রবীন্দ্রনাথ কেমন করে যেন মানুষকে আনন্দিত হতে শিখিয়ে দেয়, সুখী হতে শিখিয়ে দেয়। কারণ প্রাপ্তির জায়গাগুলো কমতে থাকে আর অর্জনগুলো যেন সকলের সাথে ভাগাভাগি করতে শেখায়। সুতরাং আমি বলবো রবীন্দ্রনাথকে যেন ভালোবাসি না বুঝে নয়, বুঝে বাড়িতে বই থাকতে হবে, গীতবিতান থাকতে হবে এবং এই কাজটি আমাদের বাবা মায়ের করতে হবে। কারণ আমরা চাই আমার প্রজন্ম, আমি যেমন আছি না আছি, আমার পরবর্তী প্রজন্ম যেন ভালো থাকে, তারা যেন শান্তিতে থাকে, সুখে থাকে, যতটুকু রয়েছে তা নিয়ে যেন গর্ব করতে শেখে আমি বাঙালি, আমার দেশ বাংলাদেশ এবং এর ঊর্ধ্বে পৃথিবীর কোনো কিছু নয়, কোনো কিচ্ছু নয়। সেদিক থেকে সকলের কাছে এটুকু আহ্বান থাকবে, দেশকে ভালোবাসবো, দেশের সংস্কৃতিকে ভালোবাসবো, রবীন্দ্রনাথকে ভালোবাসবো। তাহলে আমরা এমনিতেই যথার্থ মানুষের উঠব। ধন্যবাদ ম্যাম। শুধু আপনার গান না, আপনার কথাগুলো খুব বেশি শ্রুতি। মনে হচ্ছে যে হ্যাঁ, যেটা বলেছিলাম প্রথমে, আমরা আসলে আলোকিত মানুষের সান্নিধ্যে আসলে নিজেরা আলোকিত হই, প্রভাবিত হই। তো আসলে আমরা আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, ব্যক্তি জীবনে অনেক খামতি আছে, অনেক ঘাটতি আছে, সেখান থেকে উত্তরণ করা সম্ভব এখনো হয়তো। আজ অনুষ্ঠানের শেষে আমি আর কথা বলবো না, আমি চাইবো যে আমি আগে বিদায় নিচ্ছি, কেননা আপনার পরে আমার আর কিছুই বলার নেই। আসলে আমার কথাটা তখন একেবারেই মূল্যহীন। আমরা আপনার কথার মধ্য দিয়ে এবং আপনার গানের মধ্য দিয়ে আজকে আমাদের এই আয়োজন শেষ করব। আমি প্রথমে বিদায় নিচ্ছি। ম্যাম ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর দর্শক, জি জি, আর দর্শক, আজকের আয়োজনটিতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ প্রার্থনায় আমি শেষ করছি। আপনারা এখন গান শুনবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। খুব আসলে মনের ভিতরকার কথাগুলো বের করে আনা এত সহজ নয়। আপনার সাবলীল উপস্থাপনায় এই যে গল্পের ছলে কথা বলে আমার আমিকে বের করে আনা, এও চারটিখানি কথা নয়। ধন্যবাদ। খুব সুন্দর কৃতজ্ঞতা ম্যাম, কৃতজ্ঞতা। ভালো থাকবেন। যাচ্ছি রবীন্দ্রনাথের একটি গানে। আরেকটি কথা শুধু বলবো, গিভ আপ করা যাবে না একেবারে। যেটা শেষ মুহূর্তে বললেন, প্রতিদিন শুরু করতে হবে, যেমন করে আমি করি। আমরা সকলের প্রতিদিন শুরু না করলে অন্ধকার ঘনিয়ে আসবে। সুতরাং আলোর জন্য বাঁচতে হবে, জীবনের জন্য বাঁচতে হবে। আমি কান পেতে আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় বহন নারে বারে বারে কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই। ভ্রমর সেথা হয়ে
কোন রাতের পাখি গায়ে কাকি, রাতের পাখি গায়ে কাকি, সঙ্গে বারে বারে গান পেতে কে সে কে বা জানে, কিছু তার দেখি অভাব, কিছু মানে, কিছু তার বুঝিনি বা, মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা রে, মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা রে, ও সে আমায় জানে পাঠায় বাড়ি, আমায় জানে পাঠায় বাড়ি, গানের কানে লুকিয়ে বারে বারে কান পেতে রোই, আমি কান পেতে রোই, ও আমার আপন হৃদয় গহন ধারে বারে বারে গান